ফ্রান্সের এক মসজিদে নামাজ আদায় করছিলেন ২৪ বছর বয়সী আবু বকর সিসে। তবে সেই নামাজরত অবস্থাতে নৃশংস হামলার শিকার হলেন তিনি। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের গ্রা-কম্বে শহরের একটি মসজিদে। প্রাথমিক অভিযোগে জানা গেছে, শুক্রবারের এই হামলায় আবু বকর সিসেকে বহুবার ছুরিকাঘাত করা হয়। আবু বকরকে মারার জন্য সেই ব্যক্তি প্রায় ৫০ বার ছুরি দিয়ে আঘাত করে। শুধু তাই নয়, হামলাকারী নিজ মোবাইল ফোনে নৃশংস হত্যাকাণ্ডের দৃশ্য ধারণ করেন এবং ইসলাম ধর্মের বিরুদ্ধে অবমাননাকর ভাষায় মন্তব্য করেন। অপরাধী ফোন দিয়ে ধারণ করা ভিডিও ফুটেজটিতে মুসলিম লোকটিকে যন্ত্রণায় কাতরাতে দেখা যাচ্ছে। ভিডিওটি পরে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে তা মুছে ফেলা হয়। সোশ্যাল মিডিয়া পোস্ট করা ছবিতে হত্যাকাণ্ডটি দেখানো হয়নি, তবে মসজিদের ভেতরে নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা হয়েছে। সন্দেহভাজন হামলাকারী এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা জানান, তারা এটি একটি ইসলাম বিদ্বেষী অপরাধ হিসেবে তদন্ত করছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, হামলাকারী সেই ব্যক্তির নাম অলিভিয়ার রোমা। তাকে বসনিয়ার বংশোদ্ভূত একজন অমুসলিম ফরাসি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন নিহত ব্যক্তির পরিবার ও ফরাসি মুসলিম সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়। প্যারিস গ্র্যান্ড মসজিদ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, আল্লাহর ঘর মসজিদের ভেতরের এই হত্যাকাণ্ড অত্যন্ত জঘন্য ও অমার্জনীয়। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগ করতে নিষেধ করছে। এমনকি গ্রীষ্মকালীন ছুটিতে যেন ছাত্রছাত্রীরা দেশে না যান সে ব্যাপারেও পরামর্শ দিচ্ছে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো। কোনো অজুহাত ছাড়াই গত ৩ মাসে ৫,০০০ বিদেশি শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা বাতিল করায় সতর্ক অবস্থান নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। অনেককে কোনো কারণ ছাড়াই আইস পুলিশ গ্রেফতার করে বিদেশি শিক্ষার্থীদের দেশে পাঠিয়ে দিচ্ছে। হার্ভার্ড সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইমিগ্রেন্ট প্রশ্নে হোমল্যান্ড সিকিউরিটির বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে আইনি আশ্রয় নিয়েছে। গণহারে স্টুডেন্ট ভিসা বাতিল করায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ১০ লাখ বিদেশি শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে ভারতের ৩.৫ লাখ, চীনের প্রায় ৩ লাখ, বাংলাদেশে রয়েছে ২৫,০০০ শিক্ষার্থী। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তারা। যারা খণ্ডকালীন কাজ করতেন তারা কাজে যাওয়া বন্ধ করে দিয়েছেন। অধিকাংশ ছাত্রছাত্রী এখন হোস্টেল, ডর্ম ও ক্যাম্পাসের বাইরে যাচ্ছেন না। এর প্রভাব পড়েছে নিউ ইয়র্ক সিটির ক্লাব ও বারগুলোর ওপর। আগে শুক্র ও শনিবার রাতে ক্লাবগুলোতে কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের পদভারে মুখরিত থাকত, আর এখন প্রায় জনশূন্য। গত শুক্রবার ডিউক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ছুটির সময়ও যুক্তরাষ্ট্র ত্যাগ না করার জন্য সতর্ক করেছেন। ডিউক বিশ্ববিদ্যালয় তাদের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি সতর্কবার্তা জারি করেছে। তারা পরামর্শ দিয়েছেন যে একেবারে প্রয়োজন না হলে মার্কিন যুক্তরাষ্ট্র ত্যাগ না করার জন্য। দ্য ডিউক ক্রনিকল অনুসারে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অনুষদ, শিক্ষার্থী এবং কর্মীদের উদ্দেশ্যে পাঠানো একটি ইমেইলে এই ঘোষণা দেওয়া হয়। মানব সম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান মানব সম্পদ কর্মকর্তা অ্যান্টওয়ান লফটন এবং ছাত্র বিষয়ক ভাইস প্রভোস্ট এবং ভাইস প্রেসিডেন্ট মেরি প্যাট ম্যাকমাহন কর্তৃক প্রেরিত একটি ইমেইলে মার্কিন যুক্তরাষ্ট্রে পুনঃপ্রবেশের ক্ষেত্রে ঝুঁকি বৃদ্ধি উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি ছাত্রছাত্রীদের কাছে পাঠানো হয়। ডিউক ভিসা সার্ভিসেস শুক্রবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং ডিউক আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল সদস্যকে প্রয়োজনীয় পদক্ষেপ না হলে আন্তর্জাতিক ভ্রমণ এড়াতে পরামর্শ দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিজ দেশে বেড়াতে গিয়ে আমেরিকায় প্রবেশকালে ৩ শতাধিক শিক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিমানবন্দরে ভিসা বাতিল করে ফেরত পাঠিয়েছে। সীমান্ত ক্রসিংয়ে বিরক্তিকর অভিজ্ঞতার প্রতিবেদন প্রকাশের পর এই সতর্কতা জারি করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিদেশি শিক্ষার্থীদের ফোন ও ট্যাবলেট সহ ডিজিটাল ডিভাইসগুলো নজরদারিতে রাখছে। কে কখন কোথায় যায় তাও ট্র্যাক করার অভিযোগ উঠছে।
বাংলাদেশি এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে বলেন, গত 11 এপ্রিল আমার কলেজ থেকে একটি ইমেইল পাই। এতে সন্দেহজনক গতিবিধির কারণে আমার F1 ভিসা বাতিলের কথা বলা হয়েছে। আমি কলেজ কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করি। তারা কলেজে যেতে মানা করেন, তবে একজন অ্যাটর্নির তথ্য দিয়ে বলেছেন তার সাথে যোগাযোগ করতে। আগামী 9 মে অ্যাটর্নির সাথে অ্যাপয়েন্টমেন্ট করেছি। সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের আইন বিরোধী। আগামী জানুয়ারিতেই কম্পিউটার সায়েন্সের উপর আমার ডিগ্রি হতো। বিদেশে পড়তে এসে প্রায় 1 কোটি টাকা খরচ করেছি। এখন কোথায় যাব? দেশে চলে গেলেও হাতে ডিগ্রিটা নেই। MR আকাশ, আজকাল। গত বছরের সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত যাওয়ার আগ পর্যন্ত ভারত তাকে রাখতে চাইলে তাকে চুপ থাকতে হবে। তবে এবার জানা গেল হাসিনাকে ফেরত তো দূরে থাক, তাকে চুপ রাখার বিষয়েও মোদী সরকার কোনো উদ্যোগ নেননি। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিক নিয়েব বার্কার শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিভিন্ন প্রশ্ন করেন। তখন তার বিভিন্ন বক্তব্য ও বিবৃতি দেওয়ায় বিষয়টি উঠে আসে। আল জাজিরার সাংবাদিক বলেন, শেখ হাসিনা দাবি করেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন। অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে? জবাবে ডক্টর ইউনূস বলেন, ব্যাংককে বিমস্টেক সম্মেলন হয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিমস্টেকভুক্ত দেশের সব সরকার প্রধান এসেছিলেন। নরেন্দ্র মোদীর সঙ্গে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি, শেখ হাসিনাকে আপনি রাখতে চান, ঠিক আছে, এ বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না, কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না, কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে। তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন, আর এজন্য আমাদের ভোগান্তি পোহাতে হয়। আল জাজিরার সাংবাদিক তখন জিজ্ঞাসা করেন, উত্তরে মোদী কি বলেছিলেন? জবাবে ডক্টর ইউনূস বলেন, তিনি বলেছিলেন, ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত। আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না। নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এ প্রশ্নের জবাব আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে। দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে যোগ দেবে কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে এখন মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল। দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। বরাবরই সাপে নেউলে সম্পর্ক বিরাজ করে এই প্রতিবেশী দুই দেশের মধ্যে। সম্প্রতি জম্মু কাশ্মীরের একটি পর্যটক এলাকায় নিরীহ মানুষের উপর সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। পাল্টাপাল্টি বিবৃতি ও সামরিক প্রস্তুতির মধ্য দিয়ে যুদ্ধের আশঙ্কা বাড়ছে, যা গোটা অঞ্চলের জন্য বড় ধরনের হুমকি হয়ে দেখা দিয়েছে। ভারত পাকিস্তানের এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, কোন দেশ সামরিক শক্তিতে এগিয়ে? বিশ্বব্যাপী সামরিক শক্তির সূচক গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের প্রতিবেদনে দেখা যাচ্ছে, সামরিক সক্ষমতার দিক থেকে ভারত বর্তমানে বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ। 14,55,000 সক্রিয় সেনা ও বিপুল সংখ্যক রিজার্ভ বাহিনী নিয়ে ভারত অনেকটাই এগিয়ে। অন্যদিকে পাকিস্তান সামরিক শক্তির তালিকায় 12তম অবস্থানে রয়েছে, যার সক্রিয় সেনা সংখ্যা 9 লাখের বেশি। ভারতের কাছে রয়েছে 4,201টি ট্যাঙ্ক, 2,929টি বিমান এবং 899টি হেলিকপ্টার। পাকিস্তানের তুলনায় এই সংখ্যাগুলো অনেক বেশি মনে হলেও পাকিস্তানও একটি শক্তিশালী সামরিক শক্তি ধরে রেখেছে। তাদের আছে 2,627টি ট্যাঙ্ক ও 1,399টি বিমান। দুই দেশি পারমাণবিক অস্ত্রের মালিক। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের মতে, ভারতের কাছে রয়েছে 180টি পারমাণবিক অস্ত্র আর পাকিস্তানের কাছে রয়েছে 170টি। বিশেষজ্ঞরা বলছেন, সামরিক শক্তির দিক থেকে ভারত এগিয়ে থাকলেও যুদ্ধের ফলাফল কখনোই শুধুমাত্র পরিসংখ্যানের ওপর নির্ভর করে না। ভৌগোলিক সুবিধা, অর্থনৈতিক সক্ষমতা এবং সৈন্যদের মনোবল এসব বিষয়ও গুরুত্বপূর্ণ। বর্তমান পারমাণবিক যুগে একটি বড় ধরনের সংঘাত উভয় দেশ ও পুরো অঞ্চলকেই চরম বিপর্যয়ের দিকে ঢেলে দিতে পারে।
ভারত ও পাকিস্তানের মধ্যে যদি কখনো যুদ্ধ শুরু হয় তাহলে তা শুধু এই দুই দেশকেই ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করবে না, আশেপাশের অন্যান্য দেশগুলোর উপরও এর মারাত্মক প্রভাব পড়বে। অর্থনীতি, নিরাপত্তা এবং মানবিক দিক থেকে গোটা অঞ্চলে বিপর্যস্ত হয়ে পড়বে। যুদ্ধ কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না, বরং তা আরও নতুন নতুন সংকট তৈরি করে। তাই দুই দেশের মধ্যে মত পার্থক্য থাকা সত্ত্বেও শান্তিপূর্ণ আলোচনা ও সমঝোতার পথে উত্তরণের চেষ্টা করা উচিত। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল। ভারতের ঘাড়তারামি ক্রমেই মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। বাংলাদেশের পর এবার পাকিস্তানকে বন্যায় ডোবানোর পায়তারা করছে নরেন্দ্র মোদীর সরকার। হঠাৎ করেই পাকিস্তান শাসিত কাশ্মীরের একটি প্রধান নদীতে পানি প্রবাহ বেড়ে গেছে, যার ফলে মাঝারি ধরনের বন্যা দেখা দিয়েছে। জানা গেছে ভারত পানি ছেড়ে দেওয়ার কারণেই এই বন্যা শুরু হয়েছে। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়াকে কেন্দ্র করেই দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর এই ঘটনা ঘটল। হঠাৎ এই বন্যার জন্য ভারতকে দায়ী করেছে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের জেলা প্রশাসক। আকস্মিক এই বন্যার খোঁজ নিতে মুজাফফরাবাদ পরিদর্শন করেছেন বার্তা সংস্থা আনাদোলুর সংবাদদাতা। ঝিলম নদীর পানির তীব্র প্রবাহ দেখেছেন তিনি। সেখানে সেতুর উপর বিপুল সংখ্যক বাসিন্দাকে জড়ো হতেও দেখেছেন। উল্লেখ্য যে ঝিলম নদী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে আজাদ কাশ্মীর হয়ে পাঞ্জাবে প্রবাহিত হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী হল ঝিলম। শনিবার জেলা প্রশাসনের একজন মুখপাত্র জানান, ভারত ঝিলম নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছেড়ে দিয়েছে, যার কারণে মাঝারি বন্যা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ঝিলম নদীর কাছাকাছি এলাকায় যাওয়া এড়াতে অনুরোধ করেছেন তিনি। এছাড়া গবাদি পশু যেন নদীর তীরে চলে না যায় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানানো হয়েছে। এর আগে পহেলগাঁও কাণ্ডে পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানির চুক্তি স্থগিত করে নয়াদিল্লি। পাকিস্তানকে সিন্ধু নদীর এক বিন্দু পানিও দেওয়া হবে না এই মর্মে হুমকি দেয় ভারত। পাকিস্তানের পাল্টা জবাব, সিন্ধুর প্রবাহ আটকানোর চেষ্টা করা হলে এটিকে তারা পানিযুদ্ধ হিসেবে বিবেচনা করবে, আর সেই অনুযায়ী সামরিক ব্যবস্থা নেওয়া হবে। এমন উত্তেজনার মধ্যে ভারত থেকে পানি ঝিলম নদী দিয়ে প্রবেশ করে বন্যা পরিস্থিতি সৃষ্টি করল আজাদ কাশ্মীরে। পহেলগাঁওয়ে মঙ্গলবারের হামলাকে নয়াদিল্লি সীমান্তের বাইরের সংযোগসহ একটি সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছে এবং কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানকে দায়ী করেছে। তবে ইসলামাবাদ এই হামলায় পাকিস্তানের কোনো যোগসূত্রতা নেই জানিয়ে একে ভারতের সাজানো নাটক বলে অভিহিত করেছে। পাকিস্তান জানিয়েছে এমন হত্যাযজ্ঞের ঘটনায় তারা উদ্বিগ্ন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে ইসলামাবাদ। তবে সে কথায় কান না দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে 5টি পদক্ষেপ নিয়েছে ভারত। নয়াদিল্লি 1960 সালের সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে, একমাত্র স্থলপথও বন্ধ করে দিয়েছে। পাকিস্তানও পাল্টা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে এবং তৃতীয় পক্ষের মাধ্যমে বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত বিমান সংস্থাগুলির জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শনিবার বলেছেন, কাশ্মীর হামলার নিরপেক্ষ তদন্ত চায় ইসলামাবাদ এবং হামলার পর ভারতের ভিত্তিহীন অভিযোগ নিয়ে আমরা উদ্বিগ্ন। বিশ্বাসযোগ্য তদন্ত ও যাচাইযোগ্য প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে ভারত অভিযোগ এনেছে। তাওফিকুল ইসলাম, আজকাল।